ভীষণ পত্রপত্রিকার কথা এখন আর মানুষ বিশ্বাস করে না। কারণ স্বাধীনতার পর থেকে বিশেষ করে গত 17 বছর শেখ হাসিনার সময়ে জামায়াতকে যেভাবে ট্রিট করা হতো, মেলাইন করা হতো, সেই কথাগুলো এখন আর মানুষ বিশ্বাস করে না। সাংবাদিক, টেলিভিশন, পত্রপত্রিকা এগুলাকে মানুষ বিশ্বাস করে না। এই কারণে মিডিয়ার সাথে তাল মিলিয়ে মানুষ জামায়াতকে রাজাকার বলে না। এই উত্তর দিতে গিয়ে জামায়াত ক্ষমতায় আসার ব্যাপারে তিনি 4টি কারণ ব্যাখ্যা করেছেন, 2টি কারণ ব্যাখ্যা করেছেন। আর মূলত জামায়াত ক্ষমতা আসার কারণ হলো 4টি। এই 4টি বিষয় কি পয়েন্ট আকারে আগে বলে নেই আপনাদেরকে। বিকাল হয়ে গেছে, কি শীতের গন্ধ চারপাশ থেকে। অনেক দিন হয়েছে বাইরে ভিডিও করি না, এই কারণে আজ করছি। আসলে মূলত একটু ডিস্টার্ব থাকলেও ভালোই লাগতেছে, আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর এই দৃশ্যগুলো। এই যে দেখেন আমার পেছনে যে আপনারা শেষ প্রান্তের সবুজ দেখছেন, আকাশ দেখছেন, আকাশ কি এখন আসলে নীল? না, শেষ প্রান্তের সবুজগুলো কালো কালো কুয়াশাচ্ছন্ন দেখা যাচ্ছে না পিছনে। অর্থাৎ আকাশ এখন নীল দেখা না গেলেও আকাশ কিন্তু নীল। শেষ প্রান্তের ধূসর গাছগুলো ধূসর দেখা গেলেও সেগুলো কিন্তু সবুজ। কখনো কখনো সত্য এইভাবেই কুয়াশার মতো ঢাকা থাকে, প্রকৃত রূপটা। যাই হোক, দিলেরা জামান এভাবেই বলেছেন। 1 নাম্বার হলো সাধারণ মানুষ, আমরা যারা ভাবি এই জিনিসটা দিলেরা জামান বলেছেন যে কমনভাবে মানুষ ভাবতেছে যে আমরা বিএনপি আওয়ামী লীগকে বহুবার দেখেছি, এবার জামায়াতকে একবার দেখি। এটা কিন্তু দেশের 80% ভাবে। আরেকটা জিনিস বলি, জামায়াত ক্ষমতায় আসবে এটা নিয়ে এক একজন এক এক কারণে বলে। কেউ বলে দুর্নীতির কারণে, কেউ বলে সততার কারণে, কেউ বলে ইসলামের কারণে, কেউ বলে ইসলামের কারণে আসবে, কেউ বলে দুর্নীতির কারণে আসবে, কিন্তু সবাই বলে আসবে, তবে কারণ ভিন্ন। তো উনি 2টি কারণের মধ্যে প্রধান কারণটি যেটা বলেছেন সেটি হলো যে সবাইকে দেখলাম, কিন্তু এবার আমরা তাদেরকে একটু জাস্ট দেখব তারা কি করে। তারা তো অনেক দিন যাবৎ এদেশের রাজনীতিতে বিরাজ করছে তাদের ফিউচার কন্ট্রিবিউশন শো করার জন্য, কিন্তু এই পরিস্থিতিতে মানুষ এই প্রজেকশন, এই চিন্তা যদি শো করে ফেলে তাহলে তারা চলে আসবে। দ্বিতীয় কারণটি হলো যারা এলিট শ্রেণী আছে তারা মনে করে যদি তুরস্কের মতো, তুরস্কের AK পার্টি একসময় মোস্ট ফান্ডামেন্টাল ইসলামিক দল ছিল, এখন তারা ট্রান্সফরমেশন নিয়ে ফেলছে এবং গত 23 বছর যাবৎ 22 বছর যাবৎ ক্ষমতায় আছে এরদোগানের নেতৃত্বে। জামায়াতের মধ্যেও একটা ব্যাপক ট্রান্সফরমেশন হয়ে গিয়েছে, এটা দেখা যাচ্ছে খুব মারাত্মকভাবে। এবং এটা বাংলাদেশের এলিট শিক্ষিত সমাজ ভাবতে শুরু করেছে, হ্যাঁ জামায়াতের সাথে রাজনীতিটা অ্যাডজাস্টেবল, জামায়াত বাংলাদেশের রাজনীতিতে অ্যাডজাস্ট হতে পারবে। বুঝতে পারছেন? তো এই যে জামায়াতের অ্যাডজাস্ট হওয়া বা না হওয়া, হ্যাঁ আমরা দ্বিতীয় কারণটা পেলাম। তৃতীয় কারণ তিনি বললেন তার বাড়ি বগুড়ায় জিয়াউর রহমানের এলাকায় 7টি আসন রয়েছে। বুঝতে পারছেন? 7টা আসন রয়েছে। এই 7টা আসনের মধ্যে 3টি জামাত মারাত্মকভাবে জিতে যেতে পারে, 7টির মধ্যে 3টি। তাহলে রেশিওটা ভাবতে পারছেন? এটা হলো 3 নম্বর কারণ। 4 নম্বর কারণ হলো জামায়াত অন্যদের মতো করাপ্টেড না, জামায়াতের মধ্যেও চোর আছে, বাটপার আছে। আমি একথা বিশ্বাস করি। জামায়াতের লোক রোকন আমার টাকা মেরে দিছে, হ্যাঁ সে এখনও চাকরি করে, এখনও রোকন। তবে জামায়াতের দুর্নীতিবাজের সংখ্যা অত্যন্ত কম। কথা বলছেন? এই কথা আমি বিশ্বাস করি। সে চুরি করছে সবাই চোর তা না, কিন্তু বিএনপির মধ্যে আপনি দেখবেন বড় বড় নেতারা মানুষের অর্থ করি মেরে দিয়েছে। যাই হোক, তাহলে কি গেল? জামায়াত সবাইকে দেখেছি, এবার আমরা জামায়াতকে দেখব, এই কারণে জামায়াত ক্ষমতায় আসবে এক শ্রেণী মনে করে। আরেক শ্রেণী ভাবতেছে জামায়াত অন্যদের মতো দুর্নীতিবাজ না। হ্যাঁ, আরেক শ্রেণী ভাবতেছে
যে জামায়াতের ট্রান্সফরমেশন হয়ে গেছে, শিক্ষিত শ্রেণী ভাবতেছে, ভোটাররা ভাবতেছে বগুড়ার, উনি নিজেই বগুড়ার ভোটার, দিলারা, প্রফেসর দিলারা, রাষ্ট্রবিজ্ঞানী, তার ব্যাখ্যা এটা। তারা ভাবতেছে আমরা এবার জামায়াতকে ভোট দিব, জামায়াত অনেক সামাজিক কাজ করেছে, বুঝতে পারছেন? তাইলে এই যে এখন জামায়াতকে মেলাইন করার জন্য তথাকথিত সাংবাদিক আছে না, তাদের কথা তো মানুষ বিশ্বাস করে না, এই কারণে তাদের কোনো কথাই কাউন্টিংয়ে আসে না। কিন্তু দিলারা রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে মেধার পরিচয় দিয়েছে, তিনি কাউন্টিংয়ে চলে এসেছেন। তো তিনি বললেন এই যে জামাতের যে দুর্নীতিমুক্তর অ্যাটিটিউড এবং তুরস্কের মতো হয়ে যাওয়া, শরিয়া আইনের ব্যাপারে এখন মানে অথর্ব সাংবাদিকরা, তথাকথিত সাংবাদিকরা প্রশ্ন করে যে শরিয়া আইন কার্যকর বা হবে কিনা বা বলবৎ রাখবে কিনা। বাংলাদেশ, দিলারা জামান বলে বাংলাদেশে তো শরিয়া আইন, সবই শরিয়া আইন, প্রাতিষ্ঠানিক রূপ নাই। আমাদের বিয়ে হচ্ছে শরিয়া অনুযায়ী, বিজনেস হচ্ছে শরিয়া অনুযায়ী, পিতা পুত্র কন্যা ভ্রাতার সম্পদ বন্টিত হচ্ছে শরিয়া অনুযায়ী। সুতরাং শরিয়া তো আছেই, এটা প্রাতিষ্ঠানিক রূপ নাই, রাজনৈতিক সম্মান নাই, এইটুকু হলো ব্যবধান। সুতরাং শরিয়ার বিরুদ্ধে এখানে কিচ্ছু নাই। এই বিষয়টি দিলারা জামান স্পষ্টভাবে তুলে ধরেছে। এরপরে আছে সাধারণ জনগণের জন্য কাজ করা। এখন কথা হলো এইগুলো সব বিশ্লেষণ, এই বিশ্লেষণের প্রমাণ কি? এই বিশ্লেষণ সত্য, তার কোনো প্রমাণ আছে? বিশ্লেষণ তো বিশ্লেষণই। দিলারা জামান বলেছেন, কেন আপনি কি ডাকসুর ইলেকশনে প্রমাণ দেখে নাই? তারা কি এদেশের মানুষ না? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আপনি ভোটের প্রমাণ দেখেন নাই? সেখানকার ছাত্রছাত্রী ভোটাররা এদেশের মানুষ না? আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইলেকশন দেখেন নাই? সেখানকার ছাত্রছাত্রীরা 30, 40, 50 হাজার ভোটার এদেশের মানুষ না? আপনি ধরেন জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটির 40,000 ছাত্রছাত্রী, তারা তাদের পিতামাতার নার্সিংয়েই তো বড় হয়েছে, বেড়ে উঠছে, তাই না? পিতামাতার নার্সিংয়ে বড় হয়েছে না? তাহলে আপনার যেই পিতামাতার নার্সিংয়ে বড় হয়ে এরা শিবিরকে ভোট দিছে, সেই পিতামাতাই তো জামাতকে ভোট দিবে। এটাই হলো আগামী নির্বাচনে জামায়াতের পলিটিক্যাল প্রভাব। এই কারণেই জামায়াত ক্ষমতায় এসে যেতে পারে। সব কিছুই নির্ভর করে ভোটারের উপরে। এটা হলো দিলারা জামানের বিশ্লেষণ, সেই বিশ্লেষণের সাথে আমার এডিশন। আপনারা হয়তো ভাবতে পারেন দিলারা জামানের মতো একজন বিখ্যাত প্রখ্যাত অর্থনীতিবিদের সাথে আমি কেন নিজেকে মাপি? এটা কি হয়? কথা হলো আমাদেরকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞান, আমরাই তো এই দেশের মানুষ। যদি এদেশে না থাকে, আমরা যদি না থাকি, কোনো রাষ্ট্রবিজ্ঞানের দাম নাই, কোনো বিএনপি তারেক রহমানের কোনো দাম নাই। কার প্রেসিডেন্ট হবে, কার প্রধানমন্ত্রী হবে তারা, যদি আমরা এদেশে বেঁচে না থাকি? আমরা হলাম যে কোনো শাসকের, রাজনীতিবিদের, অর্থনীতিবিদের, ব্যবসায়ীর প্রধান সাবজেক্ট। তারা হয়তো আমাদেরকে সম্মান করে না। মানুষ না থাকলে এই ভূমিতে কোনো বিজনেস থাকবে না, কোনো রাজনীতি থাকবে না, সুতরাং কোনো মিডিয়া থাকবে না, ব্যবসা থাকবে না। তা আমরাই তো, হ্যাঁ। আর পৃথিবী তো আল্লাহ বানাইছে মানুষের জন্য। মানুষ যদি না বানাতেন তাহলে আল্লাহ কি পৃথিবী বানাতেন? আল্লাহর সকল দিক নির্দেশনা মানুষ কিভাবে চলবে সেটার জন্য। একটা পিঁপড়ার সাথে কিভাবে আচরণ করবে, একটা বৃক্ষের সাথে, একটা গাছের বীজ নিয়ে মানুষ কি ভাববে, আকাশ জমিন জল স্থল বৃক্ষরাজি পশু পাখি নিয়ে মানুষ কি ভাবা উচিত, আল্লাহকে নিয়ে মানুষের কি ভাবা উচিত, সব নির্দেশনাই মানুষের জন্যই। সুতরাং আমি কি রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে কথা বলতে পারি না? অবশ্যই পারি। আমরা রাষ্ট্রকে দেখি, রাষ্ট্রের যে প্রধান সাবজেক্ট মানুষ, সেটাকে দেখি। আমরা নিজেরাই মানুষ, আমরা সেটার সাথে যোগ করতে পারি। আমাদের মতামতের মূল্য তথাকথিত মূলধারার মিডিয়া না দেখ, কিন্তু মূল্য তো আছে। আপনি বাঁদরের গলায় দিলে মুক্তার হার, বুঝিবে না সে কিছুই, ছিনিয়া করিবে চুরমার।
তথাকথিত মিডিয়া আমাদের মূল্য না বুঝুক, কিন্তু মূল্য তো আছে, মানুষ আমাদেরকে পাঠিয়েছে মূল্যবান করে। আল্লাহ হাফেজ। অতীব সুন্দর হয়ে উঠুক আপনাদের আজকের এবং প্রতিদিনের বিকাল। আসসালামু আলাইকুম।